ওয়েলকাম টু নেট অ্যাচিভার্স। আমি সাহেব সামন্ত। আজকে আমরা আইসিটি ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি PYQ 2021-এর কোশ্চেন সলভ করব। এর আগে 2021-এর আমরা 5টা পার্টে PYQ সলভ করেছি। আজকে তারপর থেকে কোশ্চেন সলভ করা হবে। এর আগের ক্লাসে আমরা 50 নম্বর কোশ্চেন পর্যন্ত সলভ করেছিলাম, পার্ট 5 যেটা ছিল। তো সেখানে আমরা লাস্ট কোশ্চেন তোমার অপারেটিং সিস্টেম, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, প্রসেসর, নেটওয়ার্ক ডিভাইস এদের এক্সাম্পলগুলো পড়েছিলাম এবং এখানে তার এক্সপ্লেনেশন দেওয়া আছে। এবং এই স্লাইডটা ইম্পর্টেন্ট এমনিতেই, যে কোনগুলো অপারেটিং সিস্টেম সফটওয়্যার, কোনগুলো নেটওয়ার্কিং ডিভাইস এবং কোনগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো এই স্লাইডটা যেমন ইম্পর্টেন্ট এবং বাকি কোশ্চেনগুলো আমাদের নেক্সট এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো আজকে তারপর থেকে অর্থাৎ 26শে নভেম্বর 2021-এ 26শে নভেম্বর ফার্স্ট শিফট যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো আজকে আমরা আলোচনা করব উইথ ডিটেল এক্সপ্লেনেশন। সো আজকে ফার্স্ট কোশ্চেন, 51 নম্বর কোশ্চেন, দ্য নাম্বার অফ ক্যারেক্টার ইন 8 বিট ASCII কোড ইজ। সো নাম্বার অফ কতগুলো ক্যারেক্টার থাকতে পারে 8 বিট ASCII কোডে, কতগুলো ক্যারেক্টার থাকতে পারে। সো এটা আগে এইটার অ্যান্সারে করার আগে আমরা এর একটা যে এই যে ASCII এর ফুল ফর্ম মোস্ট ইম্পর্টেন্ট আমাদের এক্সামের জন্য, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তো এখানে ফুল ফর্মটা দেয়াই আছে, কিন্তু পরীক্ষাতে নেক্সট বার কোনো সময়ে তোমার এইটার ফুল ফর্মও জিজ্ঞাসা করতে পারে এবং করেছে। প্রিভিয়াস এক্সামে এর ফুল ফর্ম অবশ্যই জিজ্ঞাসা করেছে। সো এর ফুল ফর্মটা মোস্ট ইম্পর্টেন্ট, যদি কেউ না করে থাকো অবশ্যই মনে রাখবে এটা আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ওকে, এবার এই আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ এর 8 বিট ক্যারেক্টার মানে কতগুলো হবে। সিম্পলি যখন বলছে এর 8 বিট ক্যারেক্টার, তার মানে হচ্ছে 2 এর পাওয়ার 8। 2 এর পাওয়ার 8-এর যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে আমাদের 8 বিট ক্যারেক্টার। সো 2 এর পাওয়ার 8 মানে কত? 2 এর পাওয়ার 8 মানে 256, তাই তো? 256। সো এটার আমাদের অ্যান্সার 256। তো যখনই বলবে 8 বিট ক্যারেক্টার আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ইনফরমেশন ইন্টারচেঞ্জ, তো তার মানে 2 এর পাওয়ার 8 করতে হবে। অ্যাকচুয়ালি এর আগে যখন আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ইনফরমেশন ইন্টারচেঞ্জ এর আগে 7 বিটের ছিল, যখন 7 বিটের ছিল তখন তার ভ্যালু হতো 128, 128। কারণ 2 এর পাওয়ার যদি আমরা 7 করে থাকি তখন এটা 128 হয়ে যাবে। সো নেক্সট বার যদি এক্সামে আসে যে এরকম দ্য নাম্বার অফ ক্যারেক্টার 8 বিট আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, তো যেটা ভ্যালুটা লেখা থাকবে 8 বিট লেখা আছে, তার মানে 2 এর পাওয়ার 8 করে দেবে, অ্যান্সার চলে আসবে। তো আজ এই কোশ্চেনটার অ্যান্সার কি হলো? সি এরটা রাইট অ্যান্সার। নেক্সট, পোস্ট অফিস প্রোটোকল। দ্য পোস্ট অফিস প্রোটোকল ইজ। পোস্ট অফিস প্রোটোকল বলতে কি বোঝানো হচ্ছে বা কি পোস্ট অফিস প্রোটোকলটা? আমাদের নেটের এক্সামে যে বিভিন্ন রকমের প্রোটোকলগুলো আছে, পোস্ট অফিস প্রোটোকল, SMT প্রোটোকল, ফাইল ট্রান্সফার প্রোটোকল, এরকম অনেকগুলো প্রোটোকল আছে এবং এই প্রতিটা প্রোটোকলই ইম্পর্টেন্ট। পরীক্ষাতে এই প্রোটোকলগুলো থেকে অনেকবার কোশ্চেন এসেছে এবং আসবে, এসেছে আসবে, এটা চলতেই থাকবে, কারণ মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক প্রোটোকল। সো পোস্ট অফিস প্রোটোকলটা কি বলা হচ্ছে প্রথম অপশানে, যে প্রোটোকল ইউজড ফর ট্রান্সফার অফ ফাইলস ফ্রম ওয়ান কম্পিউটার টু অ্যানাদার। একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ফাইল ট্রান্সফার করার জন্য এটা কি আমরা ইউজ করি? এটা না, আমরা একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ফাইল ট্রান্সফার করার জন্য FTP ফাইল ট্রান্সফার প্রোটোকল ইউজ করে থাকি। FTP ফাইল ট্রান্সফার প্রোটোকল ইউজ করে থাকি। সো আমরা পোস্ট অফিস প্রোটোকল ইউজ করি না। প্রোটোকল ইউজ টু হ্যান্ডেল ইমেল অ্যাটাচমেন্ট, আমরা যে ইমেলে অ্যাটাচমেন্ট করি সেই অ্যাটাচমেন্টটা করার জন্য কি পোস্ট অফিস প্রোটোকল ইউজ করি? না, এইটার জন্য নয়। মানে ইমেল অ্যাটাচমেন্ট, ধরো তুমি ইমেলের সঙ্গে কোনো একটা PDF পাঠাচ্ছ, কোনো একটা পিকচার পাঠাচ্ছ, সেই অ্যাটাচমেন্টটা জাস্ট অ্যাটাচমেন্টটা করবে বলে, সেইটার জন্যও নয়। প্রোটোকল ইউজ হোয়েন রিসিভিং ইমেল ফ্রম দ্য ইমেল সার্ভার। প্রোটোকল ইউজ টু সেন্ডিং ইমেল। দেখো এখানে দুটো ইম্পর্টেন্ট আছে, এই দুটোই মোস্ট মানে প্রথমেরটা তো ফাইল ট্রান্সফার প্রোটোকলের ডেফিনেশন হয়ে গেল, যে প্রোটোকল ইউজ ফর ফাইল ট্রান্সফার ফ্রম ওয়ান কম্পিউটার টু অ্যানাদার কম্পিউটার।
সি একটা প্রোটোকল ইউজ ফর রিসিভিং ইমেল। তুমি কোনো ইমেল রিসিভ করছো, যেমন আমাদের কাছে ইমেল আসে, তুমি কোনো ফর্ম ফিল আপ করলে তোমার ইমেল আসলো, বা তোমাকে কেউ ইমেল পাঠালো, তুমি কাউকে ইমেল পাঠালে, সো সে যখন ইমেলটা রিসিভ করছে সেখানে কি প্রোটোকল ইউজ করা হয়, আর প্রোটোকল ইউজ ফর সেন্ডিং ইমেল, যখন তুমি কাউকে ইমেল সেন্ড করছো তা সেখানে কি প্রোটোকল ইউজ করা হয়। এই দুটো ইম্পর্টেন্ট। যখন তুমি সেন্ড করো, যখন তুমি ইমেল সেন্ড করো তখন এসএমটিপি প্রোটোকল ইউজ করা হয়, এসএমটিপি প্রোটোকল ইউজ করা হয়। আর যখন তুমি রিসিভ করো তখন এই আমাদের পোস্ট অফিস প্রোটোকল, পিওপি, পোস্ট অফিস প্রোটোকল, এই প্রোটোকলটা ইউজ করা হয়। সো রিসিভের ক্ষেত্রে পোস্ট অফিস, কারণ এটা এভাবে মনে রাখবে যে রিসিভ করছো, তোমার কাছে বাড়িতে যে চিঠি আসে, কিভাবে আসে, লেটার আসে, সেইগুলো হচ্ছে পোস্টের মাধ্যমে আসে, সো পোস্ট অফিস প্রোটোকল। চিঠি যে আসে সেগুলো পোস্টের মাধ্যমে আসে, বাই পোস্ট আসে, তো সেইগুলো হচ্ছে পোস্ট অফিস প্রোটোকল। তার মানে রিসিভ করার জন্য পোস্ট অফিস প্রোটোকল লাগবে। আর পাঠানোর জন্য সেন্ডে সেন্ড মানে হচ্ছে এস, অর্থাৎ এসএমটিপি প্রোটোকল। ওকে, সো সেন্ডিং এর জন্য এসএমটিপি প্রোটোকল, আর রিসিভ করার জন্য পিওপি প্রোটোকল। তাহলে এই কোশ্চেনটার আমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে, সি এরটা রাইট অ্যান্সার। ওকে, সি এরটা রাইট অ্যান্সার। দেখো এখানে তোমাদের জন্য পিকচারের মাধ্যমে এক্সপ্লেনেশন আছে যে সেন্ডার, অর্থাৎ যে ইমেল সেন্ড করছে, আর রিসিভার যে ইমেল রিসিভ করছে। তো যখন সেন্ডার ইমেল সেন্ড করে সে এসএমটিপি প্রোটোকল ইউজ করে, এখানে তার একটা সার্ভার আছে, চলে গেল সেন্ডার মেল সার্ভার, এখানে চলে গেল ইন্টারনেটে গেল, আর রিসিভার সার্ভারে এসে জমা হলো, রিসিভারের সার্ভারে এসে ওই মেলটা জমা হলো। এরপর যখন রিসিভার চাইবে সে এই রিসিভারের মেল সার্ভার থেকে ইমেলটাকে নিতে পারবে যখন রিসিভার চাইবে, না হলে ওই না হলে ওই রিসিভারের মেল সার্ভারের মধ্যেই ওই ইমেলটা থাকবে, যতক্ষণ না রিসিভার চাইছে আমি নেব ওই ইমেলটাকে। সো এই সার্ভারে ওয়েট করবে, তবে যখন রিসিভার নেওয়ার ইচ্ছা হবে তখন সে পোস্ট অফিস প্রোটোকলের মধ্য দিয়ে সে নিয়ে নেবে। সো যখন রিসিভ করা হয় তখন পোস্ট অফিস প্রোটোকল, সেন্ড করা হলে এসএমটিপি প্রোটোকল। ওকে, আর একটা আছে যখন রিসিভ করা হয় আইম্যাপ বলে একটা প্রোটোকল হয়, সেটা ইউজ করা হয়, আইম্যাপ বলে একটা প্রোটোকল ইউজ করা হয়, সেটাও হচ্ছে ইমেলকে রিসিভ করার জন্য। আইম্যাপ মনে রাখবে, হ্যাঁ, আইম্যাপ, সেটাও ইমেলকে রিসিভ করার জন্য ইউজ করা হয়। আর এখানে পিওপি 3 বলতে এটা অ্যাডভান্স ভার্সন 3 বলা হচ্ছে, এর বেশি কিছু না। সো এই 3 এরকম কিছু জিজ্ঞাসা করে না। সো পোস্ট অফিস প্রোটোকল সিম্পল মেলকে রিসিভ করার জন্য। নেক্সট কোশ্চেন, given below are two statement regarding the রাউটার সম্পর্কে দুটো স্টেটমেন্ট দেওয়া হয়েছে, কোনটা ঠিক কোনটা ভুল, বা দুটোই ঠিক দুটোই ভুল জিজ্ঞাসা করা হয়েছে। সো রাউটার ইট এনেবল ডেটা প্যাকেট টু রাউটেড বিটুইন ডিফারেন্স নেটওয়ার্ক। সো রাউটার বলছে ডেটা প্যাকেট গুলোকে রাউটেড মানে ছড়িয়ে দেয় বা পাঠিয়ে দেয় বিটুইন ডিফারেন্ট নেটওয়ার্ক, বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে। তারপরে স্টেটমেন্ট ইট ওয়ার্ক ইন ডেটা লিঙ্ক লেয়ার, রাউটার ডেটা লিঙ্ক লেয়ারে কাজ করে, এইরকম বলছে। তাই দুটো স্টেটমেন্ট কি ঠিক? সো প্রথমে স্টেটমেন্টটা যদি আমরা দেখি, ইট এনেবল ডেটা প্যাকেট টু বি রাউটেড বিটুইন ডিফারেন্ট নেটওয়ার্ক। বিটুইন ডিফারেন্ট নেটওয়ার্কের মধ্যে কাজ করে, এটা ঠিক, মানে বিটুইন ডিফারেন্ট নেটওয়ার্কে রাউট করে দেয় বা পাঠিয়ে দেয়, এটা ঠিক আছে। ওকে, ইট ওয়ার্ক ইন দ্য ডেটা লিঙ্ক লেয়ার, এ হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ারে কাজ করে, এটা ভুল। রাউটার ডেটা লিঙ্ক লেয়ারে কাজ করে না। আমি যখন তোমাদেরকে নেটওয়ার্কিং ডিভাইস পড়াচ্ছিলাম সেখানে বলতাম যে রাউটার, মডেম কোনটা কোন লেয়ারে কাজ করে, আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস, কোনটা কোন লেয়ারে কাজ করে। সো ডেটা লিঙ্ক লেয়ার তোমার রাউটার তোমার ডেটা লিঙ্ক লেয়ারে কাজ করে না, রাউটার হচ্ছে নেটওয়ার্ক লেয়ারে কাজ করে, ডেটা লিঙ্ক লেয়ারে নয়। ডেটা লিঙ্ক লেয়ারে হচ্ছে তোমার ম্যাক অ্যাড্রেস, ইথারনেট, এইগুলো কাজ করে। সো প্রথমে স্টেটমেন্টটা ঠিক, দ্বিতীয় স্টেটমেন্টটা ভুল, সি এরটা আমাদের রাইট অ্যান্সার। ওকে, সি এরটা রাইট অ্যান্সার। দেখো, রাউটার আর নেটওয়ার্কিং ডিভাইস অপারেটিং লেয়ার ইন লেয়ার 3 or a network layer of the OSI model. সো লেয়ার 3 তে কাজ করে, বা বলতে পারি আমরা নেটওয়ার্ক লেয়ারে কাজ করে, রেসপন্সিবল ফর রিসিভিং, অ্যানালাইজিং অ্যান্ড ফরওয়ার্ডিং ডেটা প্যাকেট অ্যামং দ্য কানেক্টেড কম্পিউটার নেটওয়ার্ক। ওকে, সো রাউটার নেটওয়ার্ক লেয়ারে কাজ করে, এবং রাউটারে এটা হচ্ছে আমাদের পিকচার দেওয়া আছে, এখানে রাউটার দেখো নেটওয়ার্কে পাঠিয়ে দিচ্ছে সব কিছু। এখানে ওএসআই মডেলটা দেওয়া আছে, নেটওয়ার্ক লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার, ফিজিক্যাল লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, সেশন, প্রেজেন্টেশন,
কোন লেয়ারে কি কি কাজ হয় সেটা এখানে আছে, ভালো ইম্পর্টেন্ট, পরীক্ষাতে কোশ্চেন আছে। আইপি অ্যাড্রেস কোন লেয়ারে কাজ করে, টিসিপি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল কোন লেয়ারে থাকে, ট্রান্সপোর্ট লেয়ারে থাকে, এরকম এই লেয়ারগুলো জিজ্ঞাসা করবে। এইচটিটিপি কোন লেয়ারে থাকে, এফটিপি ফাইল ট্রান্সফার প্রোটোকল কোন লেয়ারে, অ্যাপ্লিকেশন লেয়ারে। সো এইগুলো ইম্পর্টেন্ট, এগুলো দেখবে। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, 54 নম্বর কোশ্চেন। তাকে একটু আগে আমি ফাইল ট্রান্সফার প্রোটোকল সম্পর্কে বলছিলাম, এখানে ফাইল ট্রান্সফার প্রোটোকল সম্পর্কে আবার দেওয়া আছে। So following are the some statement regarding file transfer protocol, choose the correct option বা correct statement. So file transfer protocol সম্পর্কে এখানে কতগুলো স্টেটমেন্ট দেওয়া আছে, কোনগুলো ঠিক। ফাইল ট্রান্সফার প্রোটোকল, একটু আগে আমরা যখন কোনো একটা কোশ্চেনে ফাইল ট্রান্সফার প্রোটোকল পেয়েছিলাম, আমি বললাম যে ফাইল ট্রান্সফার প্রোটোকল ফাইলকে ট্রান্সফার করার জন্য ইউজ করা হয়। তো এখানে এই প্রথমে কোশ্চেন স্টেটমেন্ট বলছে ইট ইজ ইউজ টু অ্যাক্সেস দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, অর্থাৎ তুমি ইন্টারনেটে কোনো কিছু যে সার্চ করো বা ইন্টারনেটে সার্চিং করো, করো, সেইগুলোর জন্য ফাইল ট্রান্সফার প্রোটোকল ইউজ করা হয়। তুমি যখন ইন্টারনেটে সার্চ করছো সেখানে কি ফাইল ট্রান্সফার প্রোটোকল ইউজ করা হয়? এটা করা হয় না, কারণ যতক্ষণ না তুমি ফাইলকে ট্রান্সফার করছো, সেখানে তুমি জাস্ট ইন্টারনেটে জাস্ট নর্মালি সার্চ করছো কিছু জিনিস, তো সেখানে ফাইল ট্রান্সফার প্রোটোকলের দরকার নেই। এছাড়াও তুমি যদি ইন্টারনেট ছাড়াও বিভিন্ন মেথডের থ্রু ফাইলকে ট্রান্সফার করো, সেখানে ফাইল ট্রান্সফার প্রোটোকল ইউজ হবে। ঠিক আছে, তুমি ইন্টারনেট না ইউজ করে জাস্ট নর্মাল ফোনে একটা ফোন থেকে অন্য ফোনে ফাইল ট্রান্সফার করছো, তো সেখানেও ফাইল ট্রান্সফার প্রোটোকল ইউজ করা হয়। তো এটা ভুল। আমরা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবকে অ্যাক্সেস করার জন্য ফাইল ট্রান্সফার প্রোটোকল ইউজ করি না। দেখো এই লাইনগুলো, এই স্টেটমেন্টগুলো ইম্পর্টেন্ট, কারণ তোমাকে এই স্টেটমেন্টগুলো ফাইল ট্রান্সফার প্রোটোকল সম্পর্কে আরো ভালো করে জানতে হেল্প করবে। যে ফাইল ট্রান্সফার প্রোটোকল আমরা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে বা ইন্টারনেট সার্চিং এর সময় এটা ইউজ করি না। ঠিক আছে, পরে পরে এইটা রিলেটেডই কোনো কোশ্চেন দিয়ে দেবে, তো সেই জন্য এই স্টেটমেন্টগুলো একটু ইম্পর্টেন্ট। ইট ইজ ইউজ টু ডাউনলোড দ্য ডেটা ফ্রম ফাইল সার্ভার, ডাউনলোড করার জন্য ইউজ করা হচ্ছে বলছি। আচ্ছা দেখা যাক, ইট ইজ ইউজ ফর ভেরি স্মল ফাইলস, ফাইলস আর ট্রান্সফার ফ্রম ওয়ান ডিভাইস টু অ্যানাদার। দেখো এইটা একটু আগে আমরা একটা ডেফিনেশনে পড়েছিলাম যে ফাইল ট্রান্সফার ফ্রম ওয়ান ডিভাইস টু অ্যানাদার ডিভাইস, তো এটা ঠিক হবে, তাই তো? ফাইলস আর ট্রান্সফারেড ফ্রম ওয়ান ডিভাইস টু অ্যানাদার, তো এটা ঠিক। বলছি ইট ইজ ইউজ ফর ভেরি স্মল ফাইলস, শুধুমাত্র কি স্মল ফাইলসের জন্য ফাইল ট্রান্সফার ইউজ করা হয়? না, যত রকমের ফাইল আছে সবগুলোর জন্য ইউজ করা হয়। স্মল হোক, লার্জ হোক, মিডিয়াম হোক, যে কোনো সাইজের ফাইলের জন্য ফাইল ট্রান্সফার প্রোটোকলটা ইউজ করা হয়। তো এটা কোনো ব্যাপার নয় যে স্মল ফাইল সাইজের জন্য এটা ইউজ করা হবে। সো সি এরটা ক্যান্সেল হয়ে গেল, এরটা ক্যান্সেল হয়ে গেল, ডি এরটা এবং বি এরটা রাইট অ্যান্সার। ডি এরটা এবং বি এরটা অর্থাৎ সি হচ্ছে রাইট অ্যান্সার। সি রাইট অ্যান্সার, অর্থাৎ ইট ইউজ ডাউনলোড ফ্রম দ্য ফাইল সার্ভার, ডাউনলোড ডেটা ফ্রম ফাইল সার্ভার। তুমি কোনো একটা জায়গা থেকে ডেটা আছে, সেখান থেকে কোনো সার্ভার আছে, সেখান থেকে ডেটা ডাউনলোড করছো, সেটাও একটা এফটিপি কাজ করে, কারণ ওখান থেকে ডেটাটা এখানে আসছে, ওখান থেকে ডেটাটা তোমার ফোনে আসছে, ট্রান্সফার হচ্ছে। সেই জন্য সার্ভার থেকে যখন ডাউনলোড করছো কিছু, সেটা হচ্ছে এফটিপি প্রোটোকলটা ইউজ করা হচ্ছে। ওকে, তো সি এরটা রাইট অ্যান্সার। এখানে ফাইল ট্রান্সফার প্রোটোকল সম্পর্কে লেখা আছে, এফটিপি অ্যালাউ ইউজার টু ট্রান্সফার ফাইলস ফ্রম ওয়ান মেশিন টু অ্যানাদার। টাইপ অফ ফাইলস মে ইনক্লুডেড program files, multimedia files, text files, documents, etc. Okay, next question, ফার্স্ট শিফটের লাস্ট কোশ্চেন এটা। ম্যাচ দ্য কলাম, ইনপুট ডিভাইস দেওয়া আছে, ডেটা ট্রান্সফার দেওয়া আছে। অ্যাকচুয়ালি এটা একটু আলাদা ওড টাইপের কোশ্চেন, এরকম কোশ্চেন আসে না, তাও যেহেতু এসেছে আমাদের দেখতে হবে। ইনপুট ডিভাইস, কিছু এখানে ইনপুট ডিভাইস দেওয়া আছে, যেমন কিবোর্ড, লেজার প্রিন্টার, মাউস, ডিস্ক বলতে ধরো ম্যাগনেটিক ডিস্ক, এরকম হার্ড ডিস্ক, এইগুলো ইনপুট এবং আউটপুট ডিভাইস দেওয়া আছে। ডেটা ট্রান্সফার রেট কত হবে? মানে এটা যে ধরো তুমি এই যে কিবোর্ড বলা হয়, যে কিবোর্ডে যখন তুমি টাইপিং করছো, এই ডেটাকে কত তাড়াতাড়ি ট্রান্সফার করতে পারে। মাউসে যখন কাজ করছে, এই যে মাউসে আমি স্ক্রল করছি বা এই যে ক্লিক করছি, কিছু লিখছি, এই যে ডেটাগুলো কত তাড়াতাড়ি ট্রান্সফার করতে পারে। লেজার প্রিন্টারে কত তাড়াতাড়ি ডেটা ট্রান্সফার হয়, আর ডিস্কে অর্থাৎ হার্ড ডিস্ক বা ম্যাগনেটিক ডিস্ক, যেগুলো ডিস্কগুলো হয়, সেইগুলো কত তাড়াতাড়ি ডেটা ট্রান্সফার করতে পারে।
যেমন এইটা সবচেয়ে ভালো বুঝতে পারবে যখন তোমরা একটা ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা ট্রান্সফার করো, ধরো ল্যাপটপ থেকে তোমার ফোনে কিছু নিচ্ছ, বা তোমরা অনেক সময় ফোন থেকে ফোনে ডেটা ট্রান্সফার, কোনো ভিডিও হোক কোনো কিছু ট্রান্সফার করেছো, তখন সেখানে দেখতে যে 1 MB 2 MB 3 MB স্পিড হচ্ছে। তো ল্যাপটপ থেকে যদি কোনো ল্যাপটপে বা একটা হার্ড ড্রাইভ থেকে একটা হার্ড ড্রাইভে ডেটা ট্রান্সফার করা হয়, সেখানে স্পিডটা সবচেয়ে বেশি হয়ে থাকে, তাই তো বাকিগুলোর চেয়ে। সো এখানে যদি দেখো এখানে স্পিড দেখো এমবিপিএস আছে, বিপিএস আছে। এমবিপিএস হচ্ছে 1 MBPS, 100 MBPS, 120 BPS, বিট পার সেকেন্ড। বিপিএস হচ্ছে বিট পার সেকেন্ড, এটা হচ্ছে মেগাবাইট পার সেকেন্ড, সরি মেগাবিট পার সেকেন্ড। ওকে, এটা হচ্ছে বেশি, এম হচ্ছে মানে বেশি আছে। এরপর যদি জি থাকতো গিগাবাইট পার সেকেন্ড, গিগাবাইট বা গিগাবিট পার সেকেন্ড। সো এই যে ব্যাপারটা আছে এখানে বুঝতেই পারছো, সবচেয়ে বড় হচ্ছে 100 MBPS, আর এখানে হচ্ছে 1 MBPS। ওকে, 1 মেগাবিট পার সেকেন্ড, 1 মেগাবিট পার সেকেন্ড, এটা 100 মেগাবিট, আর এগুলো হচ্ছে শুধু বিট পার সেকেন্ড। সো ডিস্ক যেটা হয় সেটা সবচেয়ে বেশি ডেটা ট্রান্সফার করতে পারে, ডেটা ট্রান্সফার রেটটা তার বেশি 100 MBPS। এরপর হচ্ছে লেজার প্রিন্টার 1 MBPS। সো এ হচ্ছে আইভি, বি হচ্ছে বি নয়, সি হচ্ছে দুই, অ্যান্সার চলে এসেছে, সি একটা রাইট অ্যান্সার হবে। বাকি যদি দেখি কিবোর্ড আর মাউস, দেখো কিবোর্ডে আর মাউস দেখবে অনেক তাড়াতাড়ি, এই যে এত স্ক্রল করছি তার মানে ডেটাকে ও প্রচুর তাড়াতাড়ি ট্রান্সফার করছে। কিন্তু কিবোর্ডে কি আমরা অ্যাট এ টাইম একটাই তো কি প্রেস করি না, অনেকগুলো কি প্রেস করে দিই একসঙ্গে। সো এইখানে কি হয়, কিবোর্ডে সবচেয়ে কম হয়, কিবোর্ডে সবচেয়ে কম কোনটা আছে, 50 BPS। সো কিবোর্ড হচ্ছে 50 BPS, মাউস হচ্ছে 120 BPS। সো বি হচ্ছে 3 আর ডি হচ্ছে 1। সো সি একটা রাইট অ্যান্সার, মনে থাকবে। আরেকবার বলে দিচ্ছি, সবচেয়ে কম হচ্ছে কিবোর্ডের, 50 BPS। তারপরে কার, মাউসের 100 BPS। এরপর লেজার প্রিন্টার আছে যে হচ্ছে 100 MBPS। তারপরে ডিস্ক আছে লেজার প্রিন্টার হচ্ছে 1 MBPS, আর ডিস্ক হচ্ছে 100 MBPS। তো সি এরটা আমাদের রাইট অ্যান্সার। 26 নভেম্বর সেকেন্ড শিফটের কোশ্চেন 2021-এ। এটা সেকেন্ড শিফট, এতক্ষণ যতগুলো কোশ্চেন করলাম সেইগুলো হচ্ছে আমাদের ফার্স্ট শিফটের কোশ্চেন এসেছিল। এরপর সেকেন্ড শিফটে যে 5টা কোশ্চেন এসেছে সেগুলো আজকে আমরা আলোচনা করব। প্রতিদিন আমরা 10টা করে কোশ্চেন সলভ করি, এবং তোমরা খুব ছোট ছোট 10টা করে কোশ্চেন তোমরাও এইগুলো 10টা করে যদি প্র্যাকটিস করো তোমাদের সুবিধা হবে। সো ফার্স্ট কোশ্চেন সেকেন্ড শিফটের, which one of the following is a type of malware embedded in a program on computer that will set off a malicious function when certain conditions are met? তো বলছে একটা ম্যালওয়্যার কম্পিউটারে পাঠানো হলো, এবং সে হচ্ছে following type of malware embedded in a program on computer that will set off a malicious function, মানে সে তার malicious function, অর্থাৎ তার malicious function মানে কি, অর্থাৎ সে যে তার ড্যামেজ করার ক্ষমতাটা। ম্যালওয়্যার মানে কি, যেগুলো হচ্ছে আমরা নর্মালি ভাইরাস বলে থাকি, অ্যাকচুয়ালি আমরা ম্যালওয়্যার বলি না, আমরা বলি ল্যাপটপে ভাইরাস চলে আসবে, ফোনে ভাইরাস এসেছে, এরকম বলি না। অর্থাৎ কিছু এমন ফাইল বা এমন প্রোগ্রাম যেগুলো আমাদের ল্যাপটপ কম্পিউটার বা ফোনে ডেটাগুলোকে কারাপ্ট করে দেয়, ডেটাগুলোকে লস করে দেয়, ডেটাগুলোকে ডিলিট করে দেয়, ঠিক আছে, ডেটাগুলোকে সব করাপ্ট করে দেয়। এছাড়া সিস্টেমও করাপ্ট করে দিতে পারে, তোমার ল্যাপটপ হ্যাক হয়ে যায়। এগুলো কিসের মাধ্যমে হয়, এই ম্যালওয়্যার সফটওয়্যারের মধ্যে দিয়ে হয়। তো এইরকম সে ম্যালিসিয়াস ফাংশন তখন দেখাবে হোয়েন সার্টেন কন্ডিশন আর মিট, যখন তার কিছু কন্ডিশন, ফেভারিট কন্ডিশন মিট হবে, ফেভারিট কন্ডিশন যখন পাবে তখন সে দেখাবে, তার আগে পর্যন্ত সে কোনো রকম অ্যাক্টিভিটি করবে না, তুমি বুঝতেই পারবে না সেটা একটা ম্যালিসিয়াস সফটওয়্যার বলে বা ম্যালিসিয়াস প্রোগ্রাম বলে, যতক্ষণ না পর্যন্ত তার সার্টেন কন্ডিশন মিট করছে। সেরকম 4টে অপশন আছে, এগুলো সবই ম্যালওয়্যারের এক্সাম্পল। এবং এই ম্যালওয়্যার যে পার্টটা আছে আমাদের টপিকে আছে, ম্যালওয়্যার মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকেও প্রতিটা এক্সামে একটা করে কোশ্চেন দেওয়া হয়। তো ওয়ার্ম, ট্রোজেন হর্স, স্পাইওয়্যার, লজিক বোম, এর মধ্যে কোনটা হবে? এর মধ্যে অ্যান্সার হবে লজিক বোম। লজিক বোম এটা অনেকটা টাইম বোমের মতন। টাইম বোম কি হয়, যতক্ষণ না টাইম আসে ততক্ষণ ফাটবে না। তো তুমি যদি তাকে নিয়ে খেলাধুলাও করো, মানে বোমটাকে নিয়ে হাতে নিয়ে বসেও থাকো, কিচ্ছু হবে না যতক্ষণ না তার টাইম হচ্ছে, যে টাইমে তাকে সেট করা হয়েছে। তো সেই রকমই এই যে লজিক বোমটা আছে, এই লজিক বোমের ম্যালিসিয়াস ফাংশন তখনই দেখাবে যখন তার সার্টেন কন্ডিশন মিট হবে। যখনই সেই কন্ডিশনটা সে পাবে তখনই এই লজিক বোমটা অ্যাক্টিভেট হয়ে যাবে, এবং তোমার সিস্টেমটাকে কারাপ্ট করতে শুরু করবে, ডিস্ট্রয় করবে সিস্টেমটাকে। ওকে, বাকিগুলো একটু দেখে নেওয়া যাক।
আচ্ছা, লজিক বমটা আরেকটু ভালো করে বলে দিই, এখানে লেখা আছে এ লজিক বম ইজ এ ম্যালিসিয়াস প্রোগ্রাম দ্যাট ইউজ এ ট্রিগার টু অ্যাক্টিভেট দ্য ম্যালিসিয়াস কোড। একটা ট্রিগার ইউজ করা হয়, ট্রিগার মানে একটা সার্টেন কন্ডিশন ইউজ করা হবে। যখনই তুমি ধরো, তখনই যখন ওই কন্ডিশনটা তুমি তাকে দেবে তখন লজিক বমটা অ্যাক্টিভেট হয়ে যাবে। দ্য লজিক বম রিমেন নন ফাংশনিং আনটিল দ্য ট্রিগার্ড ইভেন্ট হ্যাপেন, যতক্ষণ না সেই ট্রিগার্ড ইভেন্টটা হ্যাপেন হচ্ছে, মানে শুরু হচ্ছে। Once triggered, a logic bomb implemented a malicious code that causes harm to computer. Cybersecurity specialists recently discovered logic bomb that attack and destroy hardware component in a workstation or server, including cooling fan, hard drives, power supplier. So এই যে লজিক বোমটা আছে, যেমন বোম কি হলে, বোম ব্লাস্ট করলে বা বোম ফেটে গেলে কি হয়, তার চারপাশে যা কিছু থাকে সব ডিস্ট্রয় হয়ে যায়। সেরকমই এই যে লজিক বোমটা আছে, এই বোমটা যখন অ্যাক্টিভেট হয়ে যায়, সে কি করে, যে ওয়ার্ক স্টেশন হয়, সার্ভার হয়, তার যে কুলিং ফ্যান, নর্মালি ল্যাপটপ কম্পিউটারেও কুলিং ফ্যান থাকে, আমাদের এইগুলোতে কুলিং ফ্যান থাকে। সব বড় বড় যে সার্ভারগুলো আছে তাদের কুলিং ফ্যান থাকে, তাদের একটা হার্ড ড্রাইভ আছে, তো নাহলে ডেটা কোথায় স্টোর হবে, পাওয়ার সাপ্লায়ার আছে, যে এইসব জায়গাগুলো যেগুলো আছে সেগুলোকে ডিস্ট্রয় করে দেয়। এর ফলে কি হবে, যদি কুলিং ফ্যান বন্ধ হয়ে যায় তাহলে কি হবে, ওভারহিটেড হবে, হার্ড ড্রাইভস ওভারহিটেড করে দিচ্ছে, এর ফলে গোটা সিস্টেমটা বন্ধ হয়ে যাবে। ওকে, তো লজিক বম এইভাবে কাজ করে থাকে। এবার বাকি যদি ওয়ামের কথা বলি, ওয়াম হচ্ছে অনেকটা ভাইরাসের মতো, যে ওয়াম একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে খুব সহজে চলে যেতে পারে উইদাউট ফাইল ট্রান্সফার, মানে তুমি কোনো ফাইল ট্রান্সফার করলে না, জাস্ট তোমার দুটো কম্পিউটার একে অপরে কানেক্টেড আছে, তাহলেই কি হবে, একটা ডেস্কটপ থেকে বা একটা ল্যাপটপ থেকে অন্য ল্যাপটপে চলে যাবে, কিন্তু তুমি কোনো ফাইল ট্রান্সফার করলে না এবং চলে গেল। কিন্তু ভাইরাস যেতে পারে না, ভাইরাস যখনই তুমি একটা ফাইলকে ট্রান্সফার করবে এখানে অন্য ডেস্কটপে তখন যাবে, কিন্তু ওয়াম না, ফাইল ট্রান্সফার করলেও জাস্ট কানেক্ট করে রেখেছো, তো এই ল্যাপটপটার বা এই ডেস্কটপে যদি ওয়ামটা থাকে এই ডেস্কটপে চলে যাবে এবং যে তারপরে তাকে নিজেকে রেপ্লিকেট করবে, নিজে তারপরে সমস্ত ফাইলগুলো ডিস্ট্রয় করবে। ট্রোজেনটা কি, ট্রোজেন হচ্ছে এমন এক ধরনের ম্যালওয়্যার সিস্টেম বা ম্যালওয়্যার সফটওয়্যার যে নিজেকে ভালো দেখায়, মনে কর বলবে আমি ভালো সফটওয়্যার, আমি ভালো সফটওয়্যার, আমাকে ডাউনলোড করো। তুমি যা ডাউনলোড করবে এ তখন তার এর নিজের যে কাজ, নিজের যে ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ ফাইলগুলোকে করাপ্ট করা, ডিস্ট্রয় করা, সেগুলো শুরু করবে। সো ট্রোজান হর্স নিজেকে ভালো হিসাবে দেখায় যে আমি একটা ভালো সফটওয়্যার, তোমাকে ডাউনলোড করো, তোমার উপকার হবে। সো তারপরে যা তুমি ডাউনলোড করে নেবে তখন সে তার নিজের আসল গুণটা, অর্থাৎ ফাইলকে ডিস্ট্রয় করা, ফাইলকে করাপ্ট করা, সিস্টেমটাকে করাপ্ট করা, এগুলো শুরু হবে। আর স্পাই মানে জানো যে যেটাকে বলা হয় গুপ্তচর বা গোয়েন্দারি, যেটা হয়, ঠিক আছে, ডিটেকটিভ টাইপের এরকম, যে স্পাই ওয়ার। তো একজনের একটি গুপ্তচর হিসাবে কাজ করে, তোমার ল্যাপটপে তুমি কি করছো, কি পাসওয়ার্ড দিচ্ছ, তোমার অ্যাকাউন্ট নাম্বার কি, এটিএম কোড কি, পিন কোড কি, এগুলো সব লুকিয়ে লুকিয়ে দেখে যে ওই প্রোগ্রামটা বানিয়েছে তার কাছে পাঠিয়ে দেয়। ওকে, সো সেইটা হচ্ছে স্পাইওয়্যার। নেক্সট কোশ্চেন, 57 নম্বর কোশ্চেন, মেমোরি ইউনিট থেকে কোশ্চেন। হুইচ মেমোরি ইজ ইউজ অ্যাজ পার্ট অফ প্রসেসর, প্রসেসরের পার্ট হিসাবে কোন মেমোরিটা ব্যবহার করা হয়, র্যাম, রোম, রেজিস্টার, হার্ড ডিস্ক। প্রসেসরের পার্ট হিসাবে একটা প্রসেসর, অর্থাৎ প্রসেসর মানে কাকে বলা হয়, সিপিইউ, সিপিইউ কে প্রসেসর বলা হয়। সো সিপিইউ পার্ট হিসাবে কোন মেমোরিটা ইউজ করা হয়, কোন মেমোরিটা, রেজিস্টার। সবচেয়ে সিপিইউর সবচেয়ে কাছে কে থাকে, রেজিস্টার সবচেয়ে কাছে থাকে। ওকে, হার্ড ডিস্কের সবচেয়ে দূরে থাকে, রম দূরে থাকে, র্যাম মোটামুটি কাছে থাকে, আর যে ক্যাচ মেমোরি হয় সেটাও মোটামুটি কাছে থাকে। তো রেজিস্টার হচ্ছে সি একটা রাইট অ্যান্সার, রেজিস্টার হচ্ছে সিপিইউ বা প্রসেসরের সবচেয়ে কাছে থাকে। দেখো, এটা হচ্ছে সিপিইউ মাইক্রো প্রসেসর, এর সবচেয়ে কাছে যেটা থাকে রেজিস্টার থাকে, মানে এর সঙ্গে লিঙ্ক থাকে। এরপরে যেটা এখানে মাদারবোর্ড আছে, মাদারবোর্ডেতে সিপিইউ থাকে, মাদারবোর্ডের সঙ্গে, তো মাদারবোর্ডের সঙ্গে ক্যাচ মেমোরি কানেক্ট করা আছে, মাদারবোর্ডের সঙ্গে র্যাম কানেক্ট করা আছে। দেখো, রোম রোম বা সেকেন্ডারি যে ডিস্কগুলো হয়, রোম বা সেকেন্ডারি যে ডিস্কগুলো হয় সেগুলো মাদারবোর্ড বা সিপিইউর সঙ্গে ডাইরেক্ট কানেক্টেড হয় না। হার্ড ডিস্ক, যত রকমের ডিস্ক হয়, এক্সটার্নাল ডিস্ক হয় বা রোম র্যাম হচ্ছে মাদারবোর্ডের সঙ্গে ডাইরেক্ট কানেক্ট হলো, ক্যাচ ডাইরেক্ট কানেক্ট হলো, কিন্তু কি বললাম, এই সিপিইউর সঙ্গে বা মাদারবোর্ডের সঙ্গে এই হার্ড ডিস্ক ডাইরেক্ট কানেক্টেড নেই। এ হচ্ছে প্রথম র্যামের সঙ্গে কানেক্টেড থাকে, র্যাম তারপরে এখানে কানেক্টেড হয়। তো পরীক্ষাতে এই রিলেটেডও কোশ্চেন এসেছে যে হার্ড ডিস্ক ডাইরেক্ট প্রসেসরের সঙ্গে বা হার্ড ডিস্ক ডাইরেক্ট সিপিইউর সঙ্গে কানেক্টেড থাকে কিনা, এইটা তাহলে থাকে না, হার্ড ডিস্ক আরে ডাইরেক্ট সিপিইউর সঙ্গে কানেক্টেড থাকে না।
কে থাকে সিপিইউর সঙ্গে ডাইরেক্ট কানেক্টেড? সিপিইউ রেজিস্টার, ক্যাচ মেমোরি, এরা হচ্ছে ডাইরেক্ট কানেক্টেড থাকে। নেক্সট কোশ্চেন, ম্যাক আইডি। প্রথমে তো ম্যাকের ফুল ফর্মটা ইম্পর্টেন্ট, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল ম্যাকের ফুল ফর্ম। তো কি বলছে এখানে ম্যাক সম্পর্কে? দ্য ম্যাক অ্যাড্রেস আইডেন্টিফাইজ হুইচ ডিভাইস ইজ কানেক্টেড অ্যাট এ গিভেন আইপি অ্যাড্রেস। আর ম্যাক অ্যাড্রেস আর ইউনিক টু ইচ ডিভাইস। বলছে ম্যাক অ্যাড্রেস প্রতিটা ডিভাইসের জন্য আলাদা আলাদা হয়ে থাকে। ম্যাক অ্যাড্রেস কোনটা? ম্যাক অ্যাড্রেস বলতে ফিজিক্যাল অ্যাড্রেস বলা হয়। দু রকমের অ্যাড্রেস আছে আমরা পড়েছি, একটা হচ্ছে আইপি অ্যাড্রেস আর একটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস আর ম্যাক অ্যাড্রেস হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। সো ফিজিক্যাল অ্যাড্রেস বলতে যেমন ধরো তোমার ফোনেরও একটা ফিজিক্যাল অ্যাড্রেস আছে, তোমার যেমন গাড়ির একটা ধরো ফিজিক্যাল অ্যাড্রেস আছে, যে গাড়ির নাম্বারটা হয়, সেরকমই ম্যাক অ্যাড্রেস হচ্ছে ল্যাপটপ বা কম্পিউটার একটা অ্যাড্রেস থাকে। এটা কোথায় লেখা থাকে? যে নিক, এনআইসি, নিক কার্ড, আগের ক্লাসে এটা ছিল, নিক কার্ড সম্পর্কে ছিল ওখানে লেখা। তো ম্যাক অ্যাড্রেসটা নিক কার্ডের ওপর লেখা থাকে। ওকে, নিক কার্ডের ওপর এই ম্যাক অ্যাড্রেসটা লেখা থাকে এবং এটা প্রতিটা ডিভাইসের জন্য আলাদা আলাদা থাকে। সো এটাও ঠিক। আর ম্যাক অ্যাড্রেস আইডেন্টিফাই হুইচ ডিভাইস কানেক্টেড অ্যাট এ গিভেন আইপি অ্যাড্রেস। একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেসের মধ্যে কোন ডিভাইসটা কানেক্টেড আছে। দেখো আইপি অ্যাড্রেসের মধ্যে, গিভেন আইপি অ্যাড্রেসের মধ্যে কোন ডিভাইসটা কানেক্টেড আছে সেটা আইডেন্টিফাই করতে ম্যাক অ্যাড্রেসটা হেল্প করে থাকে। ওকে, সো এখানে দুটো স্টেটমেন্টই ঠিক আছে, এরটা রাইট অ্যান্সার। এখানে ম্যাক অ্যাড্রেস সম্পর্কে কিছু লেখা আছে, যে ম্যাক অ্যাড্রেস কোথায় কাজ করে? ম্যাক অ্যাড্রেস ডেটা লিঙ্ক লেয়ারে কাজ করে। আর একটু আগে আমরা যে করেছিলাম তোমার রাউটার ছিল নেটওয়ার্ক লেয়ারে কাজ করে, আর ম্যাক অ্যাড্রেস ডেটা লিঙ্ক লেয়ারে কাজ করে। ম্যাক অ্যাড্রেস 48 থেকে 64 বিটের অ্যাড্রেস হয়ে থাকে। কি বললাম? ম্যাক অ্যাড্রেস 48 থেকে 64 বিট, পরীক্ষাতে আসতে পারে, মনে হয় একবার এসেওছে। 48 থেকে 64 বিটের অ্যাড্রেসের হয়ে থাকে ম্যাক অ্যাড্রেস। ম্যাক অ্যাড্রেস আর লিঙ্কড টু হার্ডওয়্যার of the network adapter, hence is also known as hardware address বা physical address. So physical address মানে হচ্ছে MAC address. MAC address uniquely identify the adapter on LAN. ইউনিক ভাবে আইডেন্টিফাই করা হয় LAN এতে। LAN মানে কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক, যেখানে বিভিন্ন কম্পিউটারগুলো একসঙ্গে কানেক্ট করা হয়। আর ম্যাক অ্যাড্রেস এক্সপ্রেস ইন হেক্সাডেসিমেল নোশন। হেক্সাডেসিমেল নোশন, পরীক্ষাতে এই স্টেটমেন্টটা এসেছে। ম্যাক অ্যাড্রেস হেক্সাডেসিমেল ভাবে প্রকাশ করা হয়। হেক্সাডেসিমেল মানে ছোটা। এ দেখো এখানে ছোটা পার্ট আছে, ফর এক্সাম্পল 1 2, ছোটা ছোটা পেয়ার, ছোটার পেয়ার 1টা 2টো 3টে 4টে 5টা ছোটা, এরকম ছোটা পেয়ারে দেখানো হয় ম্যাক অ্যাড্রেস। ওকে, মনে থাকবে। সো আচ্ছা, যেটা বলছিলাম যে ছোটার পেয়ারে হেক্সাডেসিমেল নোশন, হেক্সাডেসিমেল সরি 1 মিনিট, ভুল মনে হয়। হেক্সাডেসিমেল নোশন বলতে এরকম না, 48 বিট হলে, 48 বিট মানে কি? সেটা ছোটা হবে। 48 হচ্ছে 6 আস্তে 48, ওকে, 6 আস্তে 48, যে ছোটা পেয়ার হবে। যদি 64 বিট হয়, 64 বিট মানে কি? তার মানে 8 অষ্টম 64, মানে 8 ইন্টু 8, তার মানে এখানে 8টা পেয়ার থাকবে। আর যদি 48 বিট হয়, 48 বিট মানে 6 ইন্টু 8, মানে 8 এর সঙ্গে কত গুণ করলে 6 পাবো? 8 এর সঙ্গে কত গুণ করলে 48 পাবো? 6 গুণ করলে। তাই এখানে 6টা পেয়ার হয়েছে। আর 64 বিট হলে কি হবে? 8 এর সঙ্গে 8 গুণ করতে হবে, তাই এখানে দেখো 8টা পেয়ার। তাহলে পরীক্ষাতে যদি কোশ্চেন আসে, তোমাকে আইডেন্টিফাই করতে দেয় যে 64 বিটের একটা ম্যাক অ্যাড্রেস, তাহলে এর মধ্যে কোনটা হবে? 64 বিটের একটা ম্যাক অ্যাড্রেস, এর মধ্যে কোনটা হবে? পরীক্ষাতে এই কোশ্চেনটা এসেছে, এরকম একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে, বলছে এই মধ্যে কোনটা ম্যাক অ্যাড্রেস। সো 64 বিটের ম্যাক অ্যাড্রেস মানে 64 মানে কি? 8 ইন্টু 8, 8 দিয়েই দেখতে হবে যে 8 এর সঙ্গে কত গুণ করলে 64 পাবো? 8 গুণ করলে। তাহলে 64 বিটের হতে গেলে তাকে 8টা এরকম পেয়ার হতে হবে। আর যদি 48 বিটের হতে হয়, তাহলে 8 এর সঙ্গে 48 করতে গেলে কত লাগবে? 6 লাগবে। 8 ইন্টু 6, 6 আস্তে 48, তো 6টা পেয়ার। এবার হেক্সাডেসিমেল নোশন বলতে, হেক্সাডেসিমেল নাম্বার মানে আমরা কি বুঝি? হেক্সাডেসিমেল নাম্বার মানে যাতে নর্মাল নাম্বার থাকবে, ডেসিমেল যে 0 0 1 2 3 এরকম করে 9 পর্যন্ত থাকবে, এরপর এ বি সি ডি ই এফ এইগুলো থাকবে। তো সেখানে দেখো এখানে লেখা আছে এ বি সি ডি, এ বি লেখা আছে, তো সেই জন্য এটাকে হেক্সাডেসিমেল বলা হয়। নর্মালি যে আইপি অ্যাড্রেস হয় সেখানে হেক্সাডেসিমেল হয় না, আইপি অ্যাড্রেসে অনলি নাম্বার লেখা থাকে। ওকে, ওখানে হেক্সাডেসিমেল নাম্বার লেখা থাকে না। সো ম্যাক অ্যাড্রেসে হেক্সাডেসিমেল নাম্বার লেখা থাকে,
তার সাথে সাথে এটা 48 বিটের হতে পারে বা 64 বিটের হতে পারে। 48 বিটের হলে কতগুলো পেয়ার হবে? 6টা পেয়ার হবে। 64 বিটের হলে সেটা 8টা পেয়ার হবে। ওকে, আর এখানে কলন আর ইউজ ইনস্টেড অফ ড্যাশ, এখানে কলন ইউজ করা হয় বা এখানে যেমন দেখাচ্ছে ড্যাশ ইউজ করছে এরকম দেখানো হচ্ছে। ওকে, সো মনে রাখবে এটা পরীক্ষাতে কোশ্চেন এসেছিল যে এরকম কোনটা এক্সাম্পল ম্যাক অ্যাড্রেসের, আবার পরীক্ষাতে এক্সামও এসেছে কোনটা আইপি অ্যাড্রেস। কোনো কোনো সময় বলছে কলন আর ইউজ ইনস্টেড অফ ড্যাশ, মানে এখানে তো ড্যাশ ইউজ করা হয়েছে, ড্যাশও ইউজ করা হয় বা কোনো কোনো সময় কলনটাও ইউজ করা হয়, এটা বলা হচ্ছে। তো ম্যাক অ্যাড্রেস সম্পর্কে কারো প্রবলেম নেই তো? ভালো করে করবে ম্যাক অ্যাড্রেসটা। সেকেন্ড লাস্ট কোশ্চেন আজকের, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট রিগার্ডিং দ্য মোস্ট ওয়েব ব্রাউজার, ওয়েব ব্রাউজার সম্পর্কে কোনগুলো ঠিক আছে? ওয়েব ব্রাউজার যেমন তোমরা ক্রোম ইউজ করো, ম্যাক্সিমাম সবাই ক্রোম ইউজ করো, সো ক্রোম একটা ওয়েব ব্রাউজার। সো এর কোনগুলো কারেক্ট? তোমরা সকলে যেহেতু ক্রোম ইউজ করো এটার অ্যান্সার দিতে পারবে। ওকে, সো ক্রোম সম্পর্কে কোনগুলো ঠিক? দে হ্যাভ এ হোম পেজ, ক্রোমের একটা হোম পেজ থাকে কি? হ্যাঁ, ক্রোমের একটা হোম পেজ থাকে, যে কোনো ওয়েব ব্রাউজারে একটা হোম পেজ থাকে, দেখবে ক্রোম ওপেন করলে সেই হোম পেজটা আসে। গুগলটা যেটা তোমরা সার্চ করো যে google.com লেখা থাকে ওইটা না, ক্রোমের নর্মালি একটা হোম পেজ থাকে যেখানে গুগল ছাড়াও আরো অনেক ইমেল এরকম অনেক কিছু লেখা থাকে যেখানে। they do not have the ability to store user favorite page, তোমার কোন একটা পেজ ফেভারিট হলো মানে তুমি সেটাকে পড়ে দেখতে চাইছো, তুমি সেটাকে স্টোর করতে পারবে না বলছে, ডু নট হ্যাভ, স্টোর করতে পারবে না, পারবে, তুমি এটা ভুল লেখা আছে, নট হবে না, দে ডু হ্যাভ, নটটা হবে না এখানে, হ্যাভ অ্যাবিলিটি টু স্টোর ফেভারিট পেজেস, যে বুকমার্ক বলে একটা অপশন থাকে দেখবে ক্রোমেতে থ্রি ডটে ক্লিক করলে বুকমার্ক বলে একটা অপশন থাকে, সেখানে তুমি তোমার ফেভারিট ওয়েবসাইটগুলোকে স্টোর করতে পারো। ওকে, সো এটা ভুল আছে, নট লেখা আছে তার মানে এটা ভুল হয়ে গেল, যদি নট না লেখা থাকতো তার মানে ঠিক ছিল, তুমি স্টোর করতে পারো। they have hyperlink they have hyperlink to allow user to navigate, তুমি হাইপারলিংকের থ্রু গুগল ক্রোমে যেতে পারো, তুমি হাইপারলিংকের থ্রু গুগল ক্রোমে যেতে পারো, যে কিছু জিনিস সার্চ করতে পারো, হ্যাঁ এটাও করা যায়, হাইপারলিংকটা ইউজ করা হয়। তুমি ধরো অন্য কোনো একটা, ধরো তোমাকে কেউ লিংক দিয়েছে, আমি একটা লিংক দিলাম, তুমি যখন সেই লিংকে ক্লিক করবে হয়তো গুগলে চলে গেলে, যেমন আমি তোমাদের মাঝে মাঝে কি দিই, কিছু কোনো একটা ওয়েবসাইটে লিংক দিই, তো তুমি সেই লিঙ্কটাতে ক্লিক করো ওয়েবসাইটে চলে যাও। ওকে, তো এরকম যাওয়া যায়। দে ডু নট কিপ এ হিস্ট্রি অফ ওয়েবসাইট ভিজিটেড ইন দ্য ইউজার, যে হিস্ট্রিটা থাকে সেটা বলতে থাকে না, তুমি কি কোন কোন ওয়েবসাইটে গেছো, কোন কোন জিনিস সার্চ করেছো থাকে না, তোমরা চাইলে এখনই নিজে দেখতে পারো যে তুমি গুগল ক্রমে কি কি সার্চ করেছো তার সমস্ত হিস্ট্রি আছে। সো নট কিপ, নট বলছে, সো এটা ভুল আছে। ওকে, সো এখানে এ এবং সি এর রাইট অ্যান্সার, এ এবং সি রাইট অ্যান্সার। সো হিস্ট্রিটাকেও রাখে, তুমি ফেভারিট ওয়েবসাইটটাকেও স্টোর করে রাখতে পারো, তুমি হাইপার লিঙ্ক ইউজ করে গুগল ক্রোমে যেতে পারো এবং গুগল ক্রোমে একটা ওয়েব পেজও থাকে। সো এ এবং সি রাইট অ্যান্সার, এই দুটো জায়গাতে নট লেখা ছিল বলে এটা ভুল হয়ে গেল। আজকে লাস্ট কোশ্চেন, কম্পিউটার মেমোরি থেকে কোশ্চেন, টাইপ অফ মেমোরি, ডি র্যাম, এস র্যাম, পি রোম, ইপি রোম, এবং ফেব্রিকেশন মেথড, ফেব্রিকেশন মেথড বলতে এটা কোন জিনিস দিয়ে তৈরি হয়, সাপোজ এস র্যাম কি নিয়ে তৈরি হয়, ডি র্যাম কি নিয়ে তৈরি হয়, এরকম বলা হচ্ছে। যখন আমি তোমাদের মেমোরি পড়িয়েছিলাম সেখানে আমি দেখে বলেছিলাম যে এস র্যাম কি নিয়ে তৈরি হয়, ডি র্যাম কি নিয়ে তৈরি হয়, মানে এতে কি থাকে। যখন এস র্যাম পড়িয়েছিলাম দেখবে সেখানে লেখা ছিল এস র্যাম হচ্ছে ছোটা ট্রানজিস্টর নিয়ে তৈরি হয়, 6 ট্রানজিস্টর, নো ক্যাপাসিটর। এর স্ট্যাটিক র্যামে ছোটা ট্রানজিস্টর থাকে, কোনো ক্যাপাসিটর থাকে না। আর ডাইনামিক র্যামে কি হয়, 1 ট্রানজিস্টর অ্যান্ড 1 ক্যাপাসিটর। তাহলে এখানে যদি বলি ডাইনামিক র্যাম কোনটা হবে, তিনেরটা, ট্রানজিস্টর অ্যান্ড ক্যাপাসিটর। আর স্ট্যাটিক র্যাম হচ্ছে প্রথমেরটা ফ্লিপ ফ্লপস। কেন বলছি ফ্লিপ ফ্লপসটা কেন হচ্ছে, তো এরটা তিন, বি এরটা এক, প্রথমেরটাতেই আছে, তাই তো। আর তাহলে এটাই আমাদের রাইট অ্যান্সার হয়ে গেল, বাকি দুটো না দেখলেও চলতো। সো এরটা তিন, বি এরটা এক। দেখো ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, নেক্সট পরেও এক্সামে আসতে পারে। সো স্ট্যাটিক র্যামে কি হয়, ছোটা ট্রানজিস্টর থাকে, স্ট্যাটিক র্যামে ছোটা ট্রানজিস্টর থাকে, এই যে এরকম যে ছোটা ট্রানজিস্টর থাকে এইটাকেই ফ্লিপ ফ্লপস বলা হয়। আর নর্মালি ডাইনামিক র্যামে তো ট্রানজিস্টর ক্যাপাসিটর দুটোই থাকে। দেখো এখানে লেখা আছে স্ট্যাটিক র্যাম কনসিস্ট ফ্লিপ ফ্লপস বাইস্টেবল সার্কিট কম্পোজ 4 to 6 ট্রানজিস্টর, মানে যেগুলো ফ্লিপ ফ্লপস হয় এখানে 4টে থেকে 6টা ট্রানজিস্টর থাকে।
তাই তো। সো আমাদের স্ট্যাটিক র্যামে 6টা ট্রানজিস্টর ছিল, তাই এটা হচ্ছে একটা ফ্লিপ ফ্লপ। সো এটা বিএডটা 1 আর ডাইনামিক র্যাম হচ্ছে 3। প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, পিরমটা হচ্ছে ম্যাট্রিক্স ইউজ, এখানে ম্যাট্রিক্স ইউজ করা হয়। আর হচ্ছে ইপিরম ইলেকট্রনিক ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, এখানে ইউজ করা হয় কি ফ্লোটিং গেট ট্রানজিস্টর অ্যান্ড ক্যাপাসিটর। সো এই টার্মগুলো মনে রেখো যে কোথায় কি ইউজ করা হয়, নেক্সট বার পরীক্ষাতে এক্সামে আসতে পারবে, নোট করবে। যে স্ট্যাটিক র্যামে প্রথমত একবার লিখবেন যে স্ট্যাটিক র্যামে 6টা ট্রানজিস্টর ইউজ করা হয়, স্ল্যাশ দিয়ে ফ্লিপ ফ্লপস ইউজ করা হয়। ডাইনামিক র্যামে ট্রানজিস্টর অ্যান্ড ক্যাপাসিটর, পাশে লিখে দিও 1 ট্রানজিস্টর 1 ক্যাপাসিটর। পিরমে কি ইউজ করা হয়, ম্যাট্রিক্স ইউজ। আর ইপিরমে কি ইউজ করা হয়, ফ্লোটিং গেট ট্রানজিস্টর ক্যাপাসিটর। সো এইটা হচ্ছে আমাদের আজকের কোশ্চেন ছিল, আমরা 10টা কোশ্চেন করলাম। নেক্সট ক্লাসে আমরা 28শে নভেম্বরে যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো সলভ করব। তোমাদের যদি ক্লাস ভালো লেগে থাকে তোমরা ক্লাসটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমরা নেক্সট ক্লাসের নোটিফিকেশান পেয়ে যাও।